আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। তৃতীয় দফায় শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে আলোচনা। আজ দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে বৈঠক দিয়ে শুরু হবে সংলাপ। বিকেল 3টায় জামায়াতে ইসলামী, 3:30টায় গণতন্ত্র মঞ্চ এবং 4টায় বাম গণতান্ত্রিক জোট, 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5:30টায় এবি পার্টির সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। 6 সংস্কার কমিশন গঠনের পরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন ডক্টর ইউনূস। সবশেষ গেল 31 আগস্ট সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এবারের সংলাপে প্রাধান্য পাবে রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী রোড ম্যাপ ইস্যু। দর্শক, গণ অভ্যুত্থানের 2 মাস পূর্তিতে শাহবাগে নাগরিক সমাবেশ হচ্ছে। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। 8-10 জন পুলিশ যখন আরো ক্ষিপ্র গতিতে এসে চারপাশের ছাত্র জনতাকে আরো গুলিবিদ্ধ করে এবং তার কাছে এসে তার সামনে এসে একেবারে তার বুকে 71টা বুলেট বিদ্ধ করে। আজকে নাগরিক কমিটির মাধ্যমে পুরো জাতির কাছে আমার প্রশ্ন, একটা আন্দোলনকারীকে নিরস্ত্রভাবে তাকে মারতে কয়টা গুলির প্রয়োজন হয়? আমাদের টাকায় গুলি, আমাদের টাকায় অস্ত্র, আমাদের বেতন খেয়ে স্বৈরাচার শেখ হাসিনার আদেশে নির্মমভাবে হত্যা করা হয় আমার ছেলেকে। আজকের এই প্রতিকূল পরিবেশে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই বলতে চাই যে পুরো জাতির কাছে আমার এই প্রত্যাশা থাকবে, শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর বিচার যেন এই বাংলার মাটিতে কোনরূপ বাধার সৃষ্টি না হয়। নিরবচ্ছিন্নভাবে প্রত্যেক খুনিকে আমরা যেন প্রয়োজনে ফাঁসির কাস্টে দাঁড় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শহীদ খালিদ হাসানের বাবা কামরুল হাসানকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে কাজ করছেন সংগঠক সানজিদা ইসলাম তুলি। আসসালামু আলাইকুম। আমি জাতীয় নাগরিক কমিটির একজন এবং আমি এই যারা ভিকটিম গত 16 বছরে ফ্যাসিস্ট রেজিমে গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত ভাইদের শহীদ হয়েছে, যত ছাত্র, যে জনতা যারা জুলাই আগস্ট পর্যন্ত তাদের জীবন দিয়ে আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছে যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি এবং বিচার চাইতে পারি, এবং আমাদের যেই স্বজনেরা এখনো যাদের কোনো সন্ধান আমরা পাইনি, গত ফ্যাসিস্ট রেজিমের আইন প্রয়োগকারী সংস্থা যারা যাদেরকে গুম করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জুলাই পর্যন্ত গণহারে আমাদের ছাত্র ভাইদেরকে এবং এই যে আমাদের জনতা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, ঢাকায় যাদেরকে মারা হয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকের পক্ষে আমরা সবাই একসাথে আজকে সংহতি প্রকাশ করি। আজকে 2 মাস, আমরা 5ই আগস্টের পর থেকে আজকে 2 মাস পার হয়ে গেছে। আমি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য। আমরা জানি আমরা আমাদের এই কার্যক্রম আরো চালিয়ে যাব। 2 মাস হয়ে গেলেও আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ব্যবস্থা দায়িত্ব ছিল বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগের ব্যবস্থা করা, যেখানে প্রথম ও প্রধান দায়িত্ব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসিডি ট্রাইব্যুনাল দেওয়া হয়নি, কোন গণ তদন্ত কমিটি গঠন করা হয়নি
গণ অভ্যুত্থানের 2 মাস পূর্তিতে শাহবাগের নাগরিক সমাবেশের অংশ বিশেষ দেখছিলেন। শরতের শেষ দিকে এসেও যেন বিদায় নিতে চাইছে না বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সারাদিন তো ঝরেছেই, শনিবারও ভোর থেকে ঝরেছে অবিরাম বৃষ্টি। ঢাকা সহ 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। অনবরত বৃষ্টির কারণে রাজধানীর অলি গলিতে পানি জমে গেছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে যান জলজটে ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাইউড়ায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙেও পানি উপচে পড়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। ঝিনাইগাতিতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজার সহ 40 গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় 13 গ্রামের প্রায় 2000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে আমন ফসল। ঘরবাড়িতে পানি ঢোকায় দুর্ভোগে আছেন মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উপকূলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে। বিপাকে পড়েছেন মানুষ। হঠাৎ করে এই পানি 1-2 ঘন্টার মধ্যে পানি আসি পড়ছে, পাহাড়ি ঢল। এরকম পানি আমাদের এই অঞ্চলের জীবনে দেখি নাই। বন্যায় অনেকগুলো পুকুর, মাছের প্রজেক্ট ছিল, তারপর সবজির বাগান ছিল, সবগুলো আপনার একবারে গরু বাছুর, এগুলো অনেক গরু ভেসে গেছে। আবাদ ফসল, গরু বাছুর, এবং হঠাৎ করে এই যে রাস্তাঘাটে মেশিন গাড়ি ঘোড়াও দেওয়া আছিল, সে লোক ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের পুকুরের মাছ সব চলে গেছে, ঘির ঘাড় সব ভেঙে গেছে। যাওয়ার পরে এখন এরকমই আছে, আমরা শুধু দেখা ছাড়া আমাদের করার কিছুই নাই। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, আকস্মিক বন্যায় শেরপুরের পরিস্থিতি কি দেখছেন? এছাড়া পানি কমার কোনো অবস্থা দেখছেন কিনা জানাবেন। ফারিয়া, গত 2 দিন থেকে অবিরাম ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় গত 2 দিন থেকেই খুব ভারী বর্ষণ হচ্ছে, যে কারণে পাহাড় দিয়ে আপনার পাহাড়ি নদীগুলো দিয়ে আমাদের এখানে চেল্লাখালী, সোমেশ্বরী, মালিঝি, এই নদীগুলো দিয়ে আপনার মানে ব্যাপকভাবে পানি নেমে আসছে, যে কারণে আমাদের এই নিম্নাঞ্চলের শত শত গ্রাম পানিতে তলিয়ে গিয়েছে। এবং এতে ওই আমাদের আমন ফসল এবং সবজি আবাদ পানির নিচে তলিয়ে গেছে। কাঁচা ঘরবাড়িগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শেরপুর জেলা শহরের সাথে কমপক্ষে 7-8টি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে এ পর্যন্ত সরকারি কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পানিবন্দীদের মধ্যে পৌঁছেনি। এবং আমাদের আজকেই আধা ঘন্টা আগে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির মাহমুদুল হক রুবেল, তিনি পানিবন্দীদের মধ্যে শুকনা খাবার বিতরণ করেছে। এদিকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যে 2-3 দিনের মধ্যে যদি ভারী বর্ষণ যদি না হয় তাহলে পানি দ্রুতই নেমে যাবে এবং নেমে গেলে আমন ফসলের তেমন একটা ক্ষতি হবে না। আর যদি এইভাবে ভারী বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে শেরপুরের বন্যা পরিস্থিতির আরো ভয়াবহ আকার ধারণ করবে। এবং শেরপুরের শ্রীবর্দী, পাহাড় ঘেঁষা, শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফারিয়া, এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত আর মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরেও 4 অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 34,438 জন এবং মৃত্যুবরণ করেছেন 177 জন। সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গু রোগের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বছর থেমে থেমে বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য উপযোগী। এমন আবহাওয়া মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আপনি জানাবেন যে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কেমন, এছাড়া মশা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন সিটি কর্পোরেশন তেমন কোনো উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়েনি, কিংবা এখানকার যারা জনগণ আছে তারাও কিন্তু অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশন কী ধরনের কার্যক্রম চালাচ্ছে মশা নিধনে সেটা কিন্তু কেউ দেখেনি বলে তারা অভিযোগ করেছেন। এরপরও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন আসলে তারা 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটাচ্ছেন। এরপরও জনগণ বলল আসলে যে ওষুধ ছিটাতে সেটারও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যদি ওষুধ ছিটিয়ে থাকে কেন তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অলিতে গলিতে মশার লাভা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা জনগণ আছে তারা। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 33 জন। এই 33 জনেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই চলতি বছর চট্টগ্রামে মারা গেছেন 1676 জন এবং মৃত্যুবরণ করেছেন 16 জন। এই 16 জনের মধ্যে 10 জন নারী, 2 জন শিশু, 4 জন পুরুষ রয়েছে। দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা কিন্তু পুরুষ বেশি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু মহিলা বেশি। ধারণা করা হচ্ছে আসলে এই মাসটা, চলতি অক্টোবর মাসটা কিন্তু যদি কোনো রকম আসলে পার করা যায় তাহলে কিন্তু ডেঙ্গু থেকে রেহাই পাওয়ার উপায় আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন এই অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হতে পারে অনেক বেশি, যেহেতু অসময়ে বৃষ্টি হচ্ছে এবং গুড়ি বৃষ্টি। চট্টগ্রামে প্রতি রাতে কিন্তু এই ধরনের গুড়ি বৃষ্টি হচ্ছে এবং গুড়ি বৃষ্টির পরে পানি জমছে এবং পানি জমার কারণে কিন্তু ডেঙ্গুর লাভা এবং মশা তৈরি হচ্ছে। তবে এর থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে সচেতন হতে হবে, সচেতন না হলে কিন্তু এর থেকে রক্ষা পাওয়া যাবে না। আপনাকে ধন্যবাদ। সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিট দ্য প্রেসের আয়োজন করেছে ডিএমপি। মিডিয়া সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে কথা বলছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মহতি দানকারী বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী বীর শহীদ ও আহত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমাকে ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞ চিত্তে আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি এবং ডিএমপি কমিশনার মহোদয়কে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, বিগত সময়ের উচ্চভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো আর দাঁড়ানো হয়নি। এরূপ পরিস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি স্যার এবং বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের কর্মতৎপরতায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল থানার কার্যক্রম এবং ডিবির কার্যক্রম পুনর্দমে সচল হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ডিএমপির সংবাদ সম্মেলনের অংশ বিশেষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।